দর্শক, আজকে আমি একটি গল্প নিয়ে শুরু করি। গল্পটা এরকম যে অনেক রুগী আমাদের কাছে আসে, সে কেউ কোমরে হাত দিয়ে আসে, কেউ খোঁড়াতে খোঁড়াতে আসে, কেউ বাঁকা হয়ে আসে, হ্যাঁ, এবং এসে বলে যে স্যার আমার দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথা। কেউ বলে কোমরে ব্যথা, কেউ বলে স্যার কোমরের ব্যথাটা শুধু কোমরেই থাকে না, অনেক সময় পায়ের দিকে নেমে যায়, আমি ঝুঁকে কোনো কাজ করতে পারি না, হ্যাঁ, আমি ঠিকমতো শুয়ে থাকতে পারি না, সকালে আমার ঘুম থেকে উঠতে কষ্ট হয়, অথবা ঘুম থেকে উঠে আমার হাঁটাহাঁটি করতে কষ্ট হয়, আমার কোমরে খুব তীব্র ব্যথা করে। অথবা অনেকেই বলে যে আমি যখন বিশ্রামে যাই তখন আমার কোমরের ব্যথাটা শুরু হয়। আবার অনেকে এরকমও বলে যে যখন আমি কাজ করি তখন আমার কোমরের ব্যথাটা শুরু হয়। সুতরাং অনেকেই এই প্রশ্নগুলো নিয়ে, বা আমাদের কাছে অনেক রুগী আসে যাদের এই প্রশ্নগুলি থাকে এবং তারা অনেক ডাক্তারের কাছে যায়। কেউ বলে অপারেশন করতে হবে, কেউ বলে থেরাপি দিতে হবে, কেউ বলে আপনি ওষুধ খান, কেউ বলে আপনি ইনজেকশন নেন। সুতরাং আজকে আমি সবার মনের এই প্রশ্নগুলো খুব সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি ডাক্তার রিপন কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা, এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মোরাললেস 90 থেকে 100 ভাগ রুগীরই আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসে। সেই সমস্যাটার নাম হচ্ছে কি কোমরে ব্যথা। কোমরে ব্যথার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গিয়ে মেকানিক্যাল ব্যাক পেন, বা আমাদের যারা বিশেষ করে যারা ইয়াংদের ভিতরে কোমর ব্যথাটা হয়ে থাকে তাদের মেকানিক্যাল ব্যাক পেনটা খুব বেশি হয়ে থাকে। এটা কেন হচ্ছে? এটা আমাদের বলি যায় পোশ্চারের কারণে। আমাদের ব্যাড পোশ্চার হচ্ছে গিয়ে অন্যতম কারণ কোমর ব্যথার, অথবা তার অ্যাক্টিভিটি, যে দেখা গেল সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, অথবা সে দীর্ঘ সময় বসে থাকে, অথবা সে ঝুঁকে ভারী কোনো কাজ করে, তাহলেই তার কোমর ব্যথা হবে। ইউজুয়ালি ইয়াং, যাদের বয়স কম বলতে 20 থেকে 30, 35 বা 40-এর ভিতরে পুরুষ এবং মহিলা আমাদের কাছে যারা আসে তাদের ম্যাক্সিমাম আমরা এই উপসর্গগুলি পাই। এছাড়াও মেকানিক্যাল ছাড়াও কিছু ইনফ্লামেটরি পেইন, বা যেই ব্যথাগুলি রাতে বাড়ে, শুয়ে থাকলে রাতে বাড়ে, অথবা রুগীরা এসে বলে যে স্যার আমি রাতে আমার ব্যথাটা বাড়ে, অথবা আমি যখন বিশ্রামে যাই তখন আমার ব্যথাটা বাড়ে। ইউজুয়ালি 20 থেকে 30-এর ভিতরে পুরুষদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে একটি রোগ হয়। এই রোগ হলে এই তার কোমরের ব্যথাটা হতে পারে। অথবা 40-এর আশেপাশে মহিলাদের আমরা কিছু বাতের অসুখ বলি, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হলেও তাদের কোমরের ব্যথাটা হতে পারে। এছাড়াও আরেক গ্রুপ অফ পিপল আমাদের কাছে আসে যাদের একটু বয়স্ক, ইউজুয়ালি 40-এর পরে, তারা আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসে। বলে যে আমি ঝুঁকে কোনো কাজ করতে পারি না, ঠিকমতো নামাজটা পড়তে পারি না, আমি হাই কমোডে বসে আমাকে প্রসাব পায়খানা করতে হয়, আমি বাংলা কমোডে বসতে পারি না। এই এই সমস্যাগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে আসে। তো বয়স হয়ে গেলে যেই সমস্যাটা হয় সবচেয়ে আমরা বেশি পাই হচ্ছে গিয়ে পিএলআইডি, বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা কি হয়? আমাদের লাম্বার রিজনে বা কোমরের দিকে 5টা হাড় থাকে, এবং 5টা হাড়ের মাঝখানে জেলির মতো পদার্থ থাকে। অনেক সময় কি হয়, এই জেলি মতো পদার্থটা বের হয়ে আমাদের যে মেইন রগ বা স্পাইনাল কর্ড অথবা ডুরা, যেটাই বলি না কেন আমরা, তারপরে গিয়ে তারা চাপ দেয় এবং সেই ব্যথাটা হয়। এখন এই ডুরার উপরে যখন চাপ দেয় তখন কারো ক্ষেত্রে ব্যথাটা কোমরেই থাকে, কারো ক্ষেত্রে ব্যথাটা পায়ের দিকে চলে যায়। পায়ের দিকে যদি চলে যায় তাহলে আমরা সেটাকে বলি সায়াটিকা, বা লাম্বাগো সায়াটিকা আমাদের ভাষায় বলে থাকি, যে কোমরের ব্যথাটা পায়ের দিকে নামছে। সেক্ষেত্রে আরও কিছু উপসর্গ রুগীদের দেখা দেয়। যেমন রুগীরা এসে বলে যে আমার ঝিনঝিন হয়, বা আমার শিনশিন করে, বা আমার চাবাই, কামড়াই, আমার জ্বালাপোড়া করে। অনেকে বলে যে আমি ঠিকমতো হাঁটতে পারি না। যেমন আমি আগে আধা ঘন্টা বা 10 মিনিট হাঁটতে পারতাম, এখন আমার 5 মিনিট হাঁটলেই মনে হয় যে আমি কিছু সময় একটু বসি, বা আমি একটু ঝুঁকে থাকি, বা আমি একটু দাঁড়াই, তারপর আমি আবার হাঁটি। এইভাবেই এই সমস্যাগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে আসে। এছাড়াও বয়স হয়ে গেলে আমাদের যে ব্যাকের মাসেলগুলি, আমাদের যেই মাংসপেশিগুলি, বিশেষ করে মহিলাদের হয়, হরমোনাল ইমব্যালেন্স বলি, হরমোনাল যে ব্যালেন্স থাকে এটা ইমব্যালেন্স হয়ে যায়। এর কারণে, এছাড়াও মাসেল উইকনেসের কারণে তার কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে এসে থাকে। এগুলো আমরা রুগীদের সাথে রুগীদের হিস্ট্রি নিই, প্রপার হিস্ট্রি নিয়ে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই কোমর ব্যথাটার মেইন কারণটা আমরা তখন ধরতে পারি, এবং আমরা সেই অনুযায়ী তখন রুগীদের চিকিৎসা দিয়ে থাকি।
কোমর ব্যথার যে চিকিৎসা, এটা নিয়ে অনেকেই দুবিধায় থাকেন। অনেকে অনেক ডাক্তার যায়, কেউ অর্থোপেডিক্সের ডাক্তার, কেউ নিউরোসার্জারি ডাক্তার, কেউ ফিজিক্যাল মেডিসিন, কেউ রিউমাটোলজিস্ট, এক একজন এক এক রকম সুরাহা দিয়ে থাকে। সুতরাং আমাদের রোগীরা খুব কনফিউশনে পড়ে যায় যে আসলে আমি কী করব, আমাকে তো এক এক স্যার এক এক রকম সমাধান দিচ্ছে। সুতরাং আমি বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, এবং কোমর ব্যথার কারণটা নির্ণয় করার জন্য তার যে পরীক্ষাগুলি, যেমন আমরা একটা এক্স রে করতে দেই, প্রয়োজন হলে আমরা এমআরআই করতে দেই, কিছু রক্তের টেস্ট করতে দেই, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি, আরবিএস, অনেক সময় বাতের টেস্ট করতে দেই, অনেক সময় HLA-B27, RA টেস্ট, অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি, এই পরীক্ষাগুলো করে তখন আমরা নির্ণয় করি যে আসলে তার কী কারণে ব্যথাটা হচ্ছে। তার PILIর কারণে ব্যথাটা হচ্ছে, তার কোনো অটোইমিউন ডিজিজের কারণে তার ব্যথাটা হচ্ছে, নাকি তার মেকানিক্যাল ব্যাক পেন হচ্ছে। যদি তার মেকানিক্যাল ব্যাক পেন, যে রুগী যদি এসে বলে যে আমার কাজকর্ম করলে ব্যথাটা বাড়ে, তখন আমরা তাকে বলি যে আপনি ব্যথার ওষুধ, হালকা ব্যথার ওষুধ খাবেন, সাথে আপনি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজটাই আপনার মেইন চিকিৎসা। এক্সারসাইজটা কি, যে কোমরের যে মাংসগুলি আছে, ব্যাক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ, এগুলির মাধ্যমেই মোটামুটি 90% রুগী ভালো হয়ে যায় যাদের মেকানিক্যাল ব্যাক পেন থাকে। সাথে তাকে নিয়মকানুন মানতে হবে যে তার ভারী কোনো কাজ করা যাবে না, ভারী কোনো জিনিস নেওয়া যাবে না, নিচে ঝুঁকে কোনো জিনিস উপরে তোলা যাবে না। এই নিয়মগুলি যদি সে মানতে পারে, তাহলে সে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তাকে মাফ করে, সে ভালো হয়ে যায়। এরপরে আসি যেগুলো ইনফ্লামেটরি পেন। ইনফ্লামেটরি পেনগুলো ইউজুয়ালি আমরা যেগুলোকে সচরাচর বলি যে বাতের ব্যথা। বাতের ব্যথাগুলি কি, এইগুলো আমরা তাদেরকে কিছু ব্যথার ওষুধ এবং তাদেরকে আমরা কিছু বাতের ওষুধ দিয়ে থাকি, যেগুলি তার দীর্ঘদিন কন্টিনিউ করতে হয়। এর সাথে সাথে তাকে আমরা মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজগুলি করতে দেই। বিশেষ করে যদি ইয়াং এজে হয়, তাকে আমরা সুইমিং করতে বলি। এভাবেই তার ব্যথাটা সহনীয় মাত্রায় থাকে, কিন্তু তাকে লাইফ লং ওষুধ খাওয়া লাগে। আর যদি PILID বা লাম্বার ক্যানাল স্টেনোসিসের কারণে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এমআরআই করতে দেই, এবং এমআরআইয়ের পরেই আমাদের রোগটা পুরোপুরি আইডেন্টিফাই করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেই। এমআরআইতে যদি দেখি যে মাইল্ড PILID, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যথার ওষুধ, ফিজিওথেরাপি, এবং অনেক সময় আমরা মেরুদণ্ডে ইনজেকশন দিয়ে থাকি। সেই ইনজেকশনের মাধ্যমে আমরা তাদেরকে চিকিৎসা করি। যদি দেখি যে মডারেট বা সিভিয়ার PILID হয়ে গিয়েছে, অথবা খুব বেশি লাম্বার ক্যানেল, সিভিয়ার লাম্বার ক্যানেল স্টেনোসিস, এইসব ক্ষেত্রে আমাদের অপারেশন করতে হয়। এবং এখন আমরা খুব আধুনিক অপারেশন করে থাকি, যেগুলা এন্ডোস্কোপির মাধ্যমে অথবা মিনিমালি ইনভেসিভ, অল্প কেটে আমরা অপারেশন করে থাকি। কিন্তু এই অপারেশন কাদের করে থাকি? এই 90% রুগী অপারেশন ছাড়াই ভালো হয়, এই ব্যায়াম, নিয়মকানুন, ওষুধপত্র এবং থেরাপির মাধ্যমে, অথবা ইনজেকশন খুব জোর। আর 10% রুগীর ক্ষেত্রে অপারেশন লাগে। সুতরাং যে অপারেশন শুনে ভয় পেলে হবে না। এই যাদের অপারেশন লাগবে, এই 10%-এর ভিতরে যারা পড়ে, তাদের ক্ষেত্রেই শুধু অপারেশনটা করা হয়। এবং এই অপারেশনটা আধুনিক অপারেশন এখন ছোট কেটে আমরা অপারেশনটা করে থাকি। অনেক সময় আমরা এন্ডোস্কোপের মাধ্যমে এখন এই অপারেশন করে থাকছি, এবং এর আউটকাম খুবই ভালো। এখন আমরা শুধু আগে যেমন কোমরের নিচ থেকে অবশ করে অথবা পুরোপুরি অজ্ঞান করে অপারেশনটা করা হতো, এখন অনেক সময় আমরা শুধু লোকাল ইনজেকশন দিয়ে অপারেশন করে থাকি, ডে কেস সার্জারি হিসাবে। সকালে অপারেশন করি, বিকালে রুগীরা বাসায় চলে যেতে পারে। সুতরাং অপারেশন শুনে আপনারা ভয় পাবেন না। এই সঠিকভাবে সঠিক সার্জনের কাছে গেলে, যারা স্পাইন বিষয়ে বিশেষজ্ঞ, অবশ্যই আপনি একটি ভালো সমাধান পাবেন।